প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন তারা নিশ্চয়ই জানেন, দেশ যাদের নিয়ে গর্ব করে আমরা সেই সমস্ত গর্ব করবার মতো মানুষের জীবন এবং কর্ম এই অনুষ্ঠানে উপস্থাপন করে থাকি। আজকেও ঠিক তেমনি একজন গর্ব করবার মতো মানুষ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। স্বাধীনতার মাস মার্চ, আর এই মার্চ মাসে যিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলাদেশে বিশেষ করে একটি সেক্টরে স্বাস্থ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা জানেন, কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ, আর এই উদ্যোগটি এগিয়ে নেবার পেছনে যার অসামান্য অবদান রয়েছে সেই মানুষটি আজকে আমাদের ব্যক্তিত্ব। এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য প্রশাসক এবং সংগঠক ডাক্তার মাকদুমা নার্গিস রত্না। আজকে আমরা আপনার জীবনের কথা শুনব, কর্মের কথা শুনব এবং এখনকার ভাবনার কথা শুনব খানিকটা বৈঠকি আড্ডায়। তবে তার আগে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করেছি আপনাকে নিয়ে, আমরা সেটি একটু দেখে আসতে চাই। দেশের প্রথিতযশা চিকিৎসা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাকদুমা নার্গিসের জন্ম 1945 সালের 17 জুলাই তৎকালীন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পিতা আব্দুল গনি খানের কর্মস্থল কলকাতায়। তার মাতা সেকেন্দার জাহান বেগম গৃহিণী। পরিবারের কঠোর অনুশাসনের মধ্য দিয়ে মাকদুমা নার্গিসের শৈশবকাল অতিবাহিত হয়। মেধাবী ছাত্রী নার্গিস বাংলাবাজার হাই স্কুল থেকে ম্যাট্রিক ও ইডেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1962 সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1968 সালে MBBS ডিগ্রি লাভ করেন। পরে 1978 সালে মেডিসিনে MCPS পাশ করে বিশেষজ্ঞ চিকিৎসকে পরিণত হন। মাকদুমা নার্গিস মেডিকেল কলেজে 60-এর দশকে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয় থেকে মেডিকেল কলেজে পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্ব প্রদান করেন। ডাক্তারি পাশ করার পরও তিনি বাঙালি জাতীয়তাবাদী ও প্রগতিশীল আন্দোলনে যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ শোনার জন্য তিনি বেগম সুফিয়া কামালকে রেসকোর্স ময়দানে নিয়ে আসেন। সুফিয়া কামালের সাথে তার আমৃত্যু এই স্নেহের সম্পর্ক ছিল। মাকদুমা নার্গিস 1971 মার্চ মাসে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনীতে সিভিল মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তিনি 25 মার্চ গণহত্যার প্রত্যক্ষ সাক্ষী। এক বিভীষিকাময় পরিস্থিতিতে তিনি 71-এর মে মাসে তার 9 মাসের শিশু সন্তান সহ দেশ ত্যাগ করে আগরতলা গিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করেন। সেখানে তার মূল দায়িত্ব ছিল প্রতিদিন শরণার্থী শিবির ও জিবি হাসপাতালে চিকিৎসা প্রদান করা এবং মুক্তিযোদ্ধাদের রিক্রুট করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা। স্বাধীন বাংলাদেশে ফিরে এসে তিনি বিএডিসিতে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এবং পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে সেখানে তিনি চিফ মেডিকেল অফিসার হন। 1996 সালে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কাজ শুরু করেন। 1999 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রথম কমিউনিটি ক্লিনিক বাস্তবায়নের উদ্যোগ নিলে তিনি সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব থাকা অবস্থায় কমিউনিটি ক্লিনিকের নীতিমালা ও প্রস্তুতি কাজে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2001 সালের মধ্যে আনুমানিক 10,000 কমিউনিটি ক্লিনিক নির্মিত হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর ডাক্তার মাকদুমা নার্গিসকে চুক্তিভিত্তিতে অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালকের দায়িত্ব অর্পণের পর নব পর্যায়ে 13,500 কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও সচল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ এখন অন্যান্য দেশকেও এই মডেলের অনুকরণে কমিউনিটি ক্লিনিক স্থাপনে উৎসাহিত করছে। আর এই বিশাল কর্মযজ্ঞটি শুরু এবং বিকাশ লাভ করেছে
ডাক্তার মাখদুমা নার্গিসের হাত ধরে। 2015 সালে তিনি গ্রেড 1 এ পদোন্নতি সহ এই প্রকল্পের প্রধান সমন্বয়ক হন। 2016 সালে অবসর গ্রহণ করেন এবং বর্তমানে এ সংক্রান্ত ট্রাস্টের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। মাখদুমা নার্গিস জনস্বাস্থ্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন রিসোর্স পারসন। ডাক্তার মাখদুমা নার্গিস একজন দক্ষ সংগঠক। তিনি নারী মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সদস্য। ডাক্তার মাখদুমা নার্গিস দেশের নারী আন্দোলনের নেত্রী। তিনি দেশের সর্ববৃহৎ নারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং গত কয়েক মেয়াদের সহসভাপতি। ডাক্তার মাখদুমা নার্গিস প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা প্রতিষ্ঠান শিশু কল্যাণ পরিষদের সভাপতি। তিনি শিশু কিশোরদের প্রাচীন প্রতিষ্ঠান খেলাঘরের সভাপতি। তিনি জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সদস্য। ব্যক্তিগত জীবনে ডাক্তার মাখদুমা নার্গিসের স্বামী মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলী। তিনি এক কন্যা ও পুত্রের মাতা। দেশের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো ও প্রগতিবাদী চিন্তা চেতনা বিকাশে ডাক্তার মাখদুমা নার্গিসের অবদান অসামান্য। আমরা আলাপটি শুরু করতে চাই সেই পরিবারটি থেকে, যে পরিবারে আপনার জন্ম হয়েছিল। সেই পরিবার, আপনার বাবা মা ভাই বোন কারা ছিলেন সেটি একটু বলবেন। আমার বাবার শিক্ষা জীবনও কলকাতায়, চাকরি জীবনও কলকাতায়, এবং তার বিবাহিত জীবনও শুরু হয়েছিল কলকাতায়। আচ্ছা। এবং সেখানে আমাদের থাকা বেশিরভাগ সময়। আমরা আসলে পার্টিশনেরও 2 বছর পরে আমরা ঢাকায় আসি। আপনার বাবা তো পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। আমার বাবা ক্যালকাটা পুলিশের, উনি এসপি ছিলেন। ওখানেই উনি কাজ করতেন বিভিন্ন থানায়, কলকাতায় বিভিন্ন থানা ছিল, সেই থানায়। এবং সেই সূত্রেই কিন্তু ওই হ্যারিসন স্ট্রিটে আমার জন্ম হয় আর কি। ওইটাও একটা থানার বাড়ি আর কি, ফ্ল্যাট। সেখানে আমার জন্ম হয়। আমরা 4 বোন 2 ভাই। মা গৃহিণী ছিলেন এবং আমার মার বাড়ি কিন্তু আবার মানিকগঞ্জ, কিন্তু আমার নানা আবার সরকারি চাকরি করতেন। সেই সূত্রে উনি কলকাতায় ছিলেন এবং সেখানেই দাদি আর কি, উনি আমার মাকে ওখানেই পছন্দ করে আমার আব্বার সাথে বিয়ে ব্যবস্থা করেন। আপনার জন্ম বললেন 45 সালে এবং আমরা তথ্যচিত্রেও দেখলাম, এবং আপনি চলে আসেন বলছেন যে দেশ বিভাগের 2 বছর পরে 48 সালে আমরা, অর্থাৎ আপনি 3 বছর বয়সে ঢাকায় এসেছেন। হ্যাঁ, ঢাকায় এসেছি আমি। তো এই যে শৈশব কৈশোরের দিনগুলো কেমন ছিল? আমাদের শৈশবে আমরা খুব উন্মুক্ত পরিবেশে বড় হয়েছি। স্কুলে আমি বাংলাবাজার গার্লস হাই স্কুলে লেখাপড়া করেছি এবং সেখানে আমাদের যারা শিক্ষক শিক্ষয়িত্রী ছিলেন, প্রথম দিকে অনেক হিন্দু শিক্ষক শিক্ষয়িত্রী ছিলেন এবং তাদের কাছে আমরা যে আন্তরিকভাবে শিক্ষা পেয়েছি, আদর্শগত শিক্ষাও এবং শিক্ষার জীবনের শিক্ষাও, মানে বইয়ের শিক্ষাও এবং জীবনের শিক্ষাও, দুটোই বলতে গেলে বেশিরভাগ হিন্দু শিক্ষক শিক্ষয়িত্রীর কাছ থেকেই পেয়েছি। এবং আমি বলবো যে আমি খুবই ভাগ্যবান যে অনেক অসাম্প্রদায়িক একটা প্রগতিশীল ধারণা কিন্তু আমরা ছোটবেলার থেকেই লালন করে বেড়ে উঠেছি। হ্যাঁ, ছোটবেলার থেকে যেমন পরিবার থেকেও পেয়েছি, সেরকম শিক্ষা ক্ষেত্রেও পেয়েছি, শিক্ষকদের কাছ থেকেও পেয়েছি এবং সেইভাবেই কিন্তু আমরা, সেজন্যই হয়তো মন মানসিকতাটা পরবর্তীতে এভাবে আমরা গড়ে উঠাতে আমাদের সাহায্য হয়েছে। জি, ছোটবেলায় সবার স্বপ্ন থাকে যে এটা হব ওটা হব। আপনার কি মনে হতো যে বড় হয়ে কি হবেন, কি করব? আমার বাবাকে আমি হাইকোর্টে যেতে দেখতাম কালো কোট পরে, তখন আমার খুব ইচ্ছা হলো, এবং সামনে যে একটা ব্যারিস্টারদের একটা থাকে, ওইটা দেখে আমার খুব ইচ্ছা হতো যে আমি ব্যারিস্টার হব। আচ্ছা। এবং আমার তখন এরকম একটা মানে মনোভাব ছিল যে আমি বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টার হব। যখন আমরা স্কুলে রচনা লিখতাম যে তোমার জীবনের উদ্দেশ্য কি, তখন সবাই কিন্তু আত্মমানবতার সেবা করবে, ডাক্তার হবে, এরকমই লিখতো। কিন্তু আমি কোনোদিন কিন্তু ওই কথাটা লিখি নাই যে আমি ডাক্তার হয়ে আত্মমানবতার সেবা করতে চাই। আমি সবসময় লিখতাম যে আমি দেশের প্রথম মহিলা ব্যারিস্টার হতে চাই এবং আমি আইন পেশায় যুক্ত হয়ে আমি এদেশের নারীদের এবং নির্যাতিত মানুষের সেবা করতে চাই। এটাই সবসময় বলতাম। যাই হোক, কিন্তু যখন আমি ম্যাট্রিক পাশ করলাম প্রথম বিভাগে, তখন তো খুব কম প্রথম বিভাগে, আমি 60 সালে ম্যাট্রিক পাশ করি, তখন তো 2-3 জন এক এক স্কুল থেকে 2-3 জন প্রথম বিভাগে পাশ করতো।
তা আমি প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমার মা আমাকে ডেকে বললেন যে আমার খুব আশা ছিল যে আমার একটি ছেলে মেয়ে যে কেউ একজন ডাক্তার হবে। আচ্ছা। বড় ভাই ইঞ্জিনিয়ার ছিলেন এবং বড় বোন কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যানও ছিলেন দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আমার মেজ বোন যদিও গৃহিণী, কিন্তু তারা সবাই গ্র্যাজুয়েট। আমার সেজ বোন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পাশ করেছেন। তো কেউই ডাক্তার হন নাই। তখন আমার মা বললেন যে একমাত্র তুমি আছো যে আমার মনের আশাটা পূর্ণ করতে পারো। আসলে তখনকার দিনে ছেলে মেয়েদের মানসিক গঠন এরকম ছিল যে বাবা মার যে মতামত, সেই মতামতটাই তারা সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জীবনে, এবং আমিও দিয়েছি। অর্থাৎ মায়ের ইচ্ছাতেই আমার মায়ের ইচ্ছাতেই আমার ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হবার পর পড়াশোনার সাথে সাথে আপনার একটি রাজনৈতিক জীবন আছে। ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন আপনি সক্রিয়ভাবে। এই রাজনৈতিক জীবনের গল্পটা একটু জানতে চাই। ছোটবেলায় যখন 52 সালের ভাষা আন্দোলনের গোলাগুলি হলো, 53 সালের যে 21শে ফেব্রুয়ারি আমার একটু মনে পড়ে যে আমাদের বড় আপাদের সাথে, স্কুলের বড় আপাদের সাথে আমরা হেঁটে হেঁটে বাংলাবাজার স্কুল থেকে শহীদ মিনার গিয়েছিলাম। আচ্ছা। ওই যে ছোট ছোট ইমপ্রেশনগুলি কিন্তু আমার মনের ভিতরে দানা বেঁধে একটু একটু করে একটা মনোজগৎ তৈরি করাতে অনেক সাহায্য করেছে। এবং আমরা যখন বোধহয় ক্লাস 5 কি 6-এ পড়ি, তখন যুক্তফ্রন্ট গভর্নমেন্ট, তখন আমার বাবা নির্বাচন করেছেন। আমার বাবা ইলেকশনে যুক্তফ্রন্টের হয়ে নির্বাচন সেই সূত্রে বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, সেই সূত্রে একটু রাজনীতিবিদদের সাথে উনি, তখনকার রাজনীতিবিদদের সাথে উনি ঘনিষ্ঠ ছিলেন। আমাদের বাসায়ও তাদের যাতায়াত ছিল। এর কিছুদিন পরেই কিন্তু ভুক মিছিলের উপরে গুলি হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। তো ওইটা হয়েছিল ঠিক সদরঘাটে, ওই যে আমাদের স্কুলের পাশেই, বাংলাবাজার স্কুলের পিছনের ওখানেই হয়েছিল, গুলিটা চলেছিল। তখন আমাদের যে আপারা, রোকেয়া রহমান কবিরের নাম হয়তো এখন অনেকেই মনে আছে বা নাই, অনেকের বিস্মৃত হয়ে যেতে পারে, অনেকে বিস্মৃত হয়ে গেছেন হয়তো। এরা সবাই কিন্তু আমাদের টিচার ছিলেন। আর আমাদের হেডমিস্ট্রেস ছিলেন দীর্ঘদিন লুৎফুন্নেসা চৌধুরী, যিনি জহুর হোসেন চৌধুরীর স্ত্রী। আচ্ছা। এবং তাকে কিন্তু আমরা সবাই, স্কুলের সবাই একদম মানে আদর্শ মনে করতাম। মানে তিনি ছিলেন আমাদের জন্য একটা মডেল। যখন ওখানে মিছিলে গুলি হলো, তখন কিন্তু ওই আহতদেরকে আমাদের আপার স্কুলের ভিতরে নিয়ে আসলেন। এবং ওই দেখে দেখে একটা, বললাম না যে একটা মানুষের মনোজগৎ তৈরির জন্য পারিপার্শ্বিক পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই তো সময় থেকেই একটা বিক্ষুব্ধ মনোভাব, কেন গুলি চললো, ভুক মিছিল, ঠিকই তো মানুষে খেতে পাচ্ছেন, এটা তো খুব অন্যায় হয়েছে। এই যে একটা ছোটবেলার থেকে একটা মনোজগৎ। তারপরে ওই মতি আপার বক্তৃতা শুনে শুনে আসলে রাজনীতিতে উদ্বুদ্ধ হলাম বলা যায়। এবং সেই সাথে সুন্দরভাবে পড়াশোনা করে 1968 সালে এমবিবিএস পাস। এবং তখন তো সবাই একবার দুইবার সাপ্লি পেত, আমি কিন্তু একবারই পাস করেছি। আপনি একবারে পাস করে কর্মজীবনটা কিভাবে, কোথায় প্রথম শুরু হলো? কর্মজীবন শুরু হলো আসলে আমি প্রথমে হোলি ফ্যামিলি হাসপাতালে আউটপেশেন্টে মেডিকেল অফিসার হিসাবে যোগদান করি, কিন্তু সেটা খুব স্বল্প সময়ের জন্য। তারপরে আমি কুর্মিটোলাতে আমি এক কাজে যাই, সেটা হলো সিভিলিয়ান মেডিকেল অফিসার। আচ্ছা। বাংলাদেশ বিমান বাহিনী। এইখানে আমি জয়েন করি এবং এখানে আমি বেশ কিছুদিন কাজ করি। আপনি প্রায় 71 পর্যন্ত এখানে কর্মরত ছিলেন। আমরা সেই আলাপগুলোতে আসব, কিন্তু তার আগে আপনার সহযোদ্ধার কথা আলাপ হচ্ছিল, ডক্টর সারোয়ার আলী, ওই সময়ের দাপুটে ছাত্র নেতা, এবং তার সঙ্গেই আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কখন, কিভাবে, এবং আপনাদের 2 সন্তান আছে, নাতি নাতনি আছে, এই পরিবারটা সম্পর্কে একটু জানতে চাই। ছাত্র রাজনীতি করার সূত্র ধরেই সারোয়ার আলীর সাথে আমার পরিচয়, এবং পরিচয় ক্রমে ক্রমে প্রণয় এবং তারপরে বিবাহ। এবং এই বিবাহটা কত সালে? বিবাহ হয়েছিল 69 সালে। 69 সালে। এবং বিবাহটা বলা যায় যে আমার পরিবারের খুব যে একটা সম্মতি ছিল এমন নয়, কারণ উনি তো তখন সক্রিয়ভাবে ছাত্র নেতা না, তখন পাশ করে ও ছাত্র নেতাও, আবার রাজনৈতিক কাজেও ব্যস্ত আছেন, হোল টাইমার বলা যায়, কাজ করেন। তো সেই জন্য যাই হোক, কিন্তু আমার যেদের কাছে পরাজিত হলো আমার পরিবারের এবং আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। তো তখন তো আসলে উত্তাল আন্দোলন, যে সময়টিতে বিবাহ হলো সেই সময় উত্তাল পূর্ব পাকিস্তান। তার আগের থেকে ধরেন আমরা 66 যখন বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করলেন, তখন থেকেই আমরা বলতে গেলে রাস্তায়।
তখন থেকে অর্থাৎ রাস্তায় থেকে থেকে ঘর বাঁধলেন। হ্যাঁ, রাস্তায় থেকে থেকে শুধু ঘর বাঁধলাম না, রাস্তায় থেকে থেকে পড়াশোনাও শেষ করলাম, রাস্তায় থেকে থেকে ঘরও বাঁধলাম এবং রাস্তায় থেকে থেকে সন্তানও জন্ম দিলাম বলা যায়, এইরকম আর কি। এবং মুক্তিযুদ্ধ করলাম ওই সন্তান নিয়ে। মুক্তিযুদ্ধ ওই সময় করলেন। তো আপনি বিবাহ হলো, আপনার 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। আমার ছেলে হয়েছে বাংলাদেশ হওয়ার পর। আচ্ছা, মেয়ে আর মেয়েকে 9 মাসের নিয়ে আমি আগরতলায় গিয়েছিলাম। জি, মুক্তিযুদ্ধে গিয়েছেন। অর্থাৎ মেয়ের জন্ম 70 জুন মাসে। 70 জুন মাসে। তো আপনি আপনার এক ছেলে এক মেয়ে এবং আপনার হাজবেন্ড আছেন এবং আপনার নাতি নাতনি আছেন, তাদেরকে আমরা পেয়েছিলাম, তারা আপনাকে নিয়ে কথা বলেছেন। আমরা তাদের কথা একটু শুনে এসে আমরা 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো। আমরা একটু স্ক্রিনে দেখতে চাই। আমার দাদির ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি এটাই বলবো যে তিনি তার জীবনে তিনি জন্য বহু পরিচিত, তার দক্ষতা ও তার পরিশ্রমের জন্য, কিন্তু তবে তার এই ব্যক্তিগত জীবনেও তিনি যেন ততটাই দক্ষ। আমি এই কথাটাই বলবো যে যদিও এটা সত্য যে আমি তার সাথে ছোটবেলার মতন এতটা দেখা সাক্ষাৎ আর করতে পারি না, তবে তার যেন যত্ন এবং তার স্নেহ আমার প্রতি কখনোই কমে যায়নি। আমার নানু ডক্টর মাকদুমা নার্গিস আমার জন্য একটি বড় অনুপ্রেরণা। তিনি তার জীবনের সকল ক্ষেত্রে সফল হয়েছেন। উনি একজন জ্ঞানী ও যত্নশীল ডাক্তার, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন অসাধারণ রাঁধুনি এবং একজন অত্যন্ত স্নেহময় মা ও নানি। ছোটবেলায় আমি তার সাথে বাংলাদেশের কিছু জেলায় কমিউনিটি হাসপাতাল ট্যুর করতে গিয়েছিলাম। শুধুমাত্র উনি প্রজেক্ট ডেভেলপমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনে নজর দিতেন না, তার সাথেও তিনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং তাদের দুঃখ কষ্ট মন দিয়ে শুনতেন। তিনি নিশ্চিত করতেন যেন তারা সর্বোচ্চ মানের চিকিৎসা এবং সেবা পায়। আমার নানি প্রতিদিনের কাজ এবং আচরণে মানুষের সেবা করেন, সেই মানুষ আপন হোক না পর। তার দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য প্রেম অত্যন্ত গভীর। উনি কেবলমাত্র ওনার নাতি নাতনিদের জন্য অনুপ্রেরণা নয়, কিন্তু বাংলাদেশের সকল নারী ও তরুণীদের জন্য অনুপ্রেরণার উৎস। আমি বিয়ের পর ওনার কাছ থেকে প্রথম যেটি শিখেছি সেটি হচ্ছে একজন নারীর স্বনির্ভরতা কতটা জরুরি। ওনার অনুপ্রেরণায় আমি আজকে স্বনির্ভর হয়েছি এবং আমি বর্তমানে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছি। দ্বিতীয় যে শিক্ষাটি আমি ওনার কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে একটি সংসারে একজন নারীর মত প্রকাশের অধিকার। একজন নারী তার সংসারে যে মত প্রকাশের অধিকারটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই পুরো বিষয়টা আমি ওনার কাছ থেকে শিখেছি। এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই, উনি যে একজন নারী মুক্তিযোদ্ধা, উনি যে বীরত্বের সাথে মুক্তিযুদ্ধ করেছেন, এই বিষয়টি আমাকে সবসময় আলোড়িত করে এবং আমি ওনাকে নিয়ে সর্বদা গর্ববোধ করি। আমার মা মাকদুমা নার্গিস রত্না খুবই দক্ষ, সাহসী, সৎ একজন ব্যক্তি। উনি যখনই যে দায়িত্ব নিয়েছেন সেই কাজটি অনেক সুন্দরভাবে সুচারুভাবে পালন করেছেন। সেটা চিকিৎসা সেবা দেওয়াই হোক, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করাই হোক, কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করাই হোক, মুক্তিযোদ্ধা হিসেবেই হোক, নারী আন্দোলনে কাজ করা হোক, সব কাজই উনি অনেক সুন্দরভাবে সবসময় পালন করেছেন। আমি তার কাছ থেকে অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি। তার অনুপ্রেরণা উৎসাহ আমার পড়াশোনায় উনি সবসময় অনেক উৎসাহ দিয়েছেন। আমার মার কর্মজীবনে এবং সামাজিক সাংস্কৃতিক বিবিধ পরিধিতে অনেক কর্মযজ্ঞের সাথে তিনি থাকা সত্ত্বেও সবসময় বাড়িতে আমরা তাকে একদম মা হিসেবে পেয়েছি। আমাদের যত্নে, আমাদেরকে বড় করার ব্যাপারে কখনো বিন্দুমাত্র কার্পণ্য তাকে করতে দেখিনি। সারাদিন কাজ করে এসেও অনেক রাতেও দেখেছি যে মা আমাদের জন্য নিজের হাতে রান্না করেই আমাদেরকে খাওয়াচ্ছেন। আর আজকে আমি যে অবস্থানে এসেছি তার পিছনে যদি বলতে হয় যে কার অবদান সবচেয়ে বেশি, সেটা অবশ্যই আমার মা। বাবা মা দুজনে ব্যস্ত থাকার কারণে বাড়িতে এই দায়িত্বটা পুরোপুরি মাকেই পালন করতে হয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে উনি করেছেন। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সেই যে কাজটি করে তার প্রতি তার গভীর নিষ্ঠা ও আন্তরিকতা রয়েছে। এটি যেমন সংসারের ব্যাপার সত্য, তেমনি মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপার সত্য। সে যে সংগঠন করে বাংলাদেশ মহিলা পরিষদ, শিশু কল্যাণ পরিষদ, তার জন্য সত্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার যে
সেই সব কমিটি কিন্তু দরকার হলো প্রতি 6,000 মানুষের জন্য একটি করে ক্লিনিক। সেটি কি প্রচণ্ড পরিশ্রম করেছে যাতে এগুলো সচল হয়, আরও সমৃদ্ধ হয়। আমি মনে করি যে এমন ধরনের মানুষ বাংলাদেশে যত বেশি সমাজে প্রতিষ্ঠিত হবে, দেশের কল্যাণ ও মঙ্গল তত বেশি হবে। বিশেষ করে আমার মতো সংসার বিমুখ একটা মানুষ, তাকে যে সে সহ্য করে বয়ে বেড়াচ্ছে এত বছর, সেটি আমার কাছে অবাক লাগে। 1971 সালে ওই সময় বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন, কিন্তু উত্তাল বাংলাদেশের দাবিতে উত্তাল আন্দোলন চলছিল, সেই দাবিকে সমর্থন জানিয়ে সেই চাকরিকে ত্যাগ করলেন। পয়লা মার্চে যখন বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, তারপর থেকে আমি আর কাজে যাই, কর্মস্থলে যাননি। এবং তারপর যখন 25শে মার্চে ক্র্যাকডাউন হলো, ক্র্যাকডাউনের সময় আমরা কিন্তু একদম নয়াপল্টনেই থাকতাম, ওই রাজারবাগ পুলিশ লাইনের পাশেই, এবং সেখানে মানে ট্যাঙ্ক যাওয়ার আওয়াজ, প্রত্যক্ষদর্শী, একদম প্রত্যক্ষদর্শী, একদম শেল, মানে ওই যে সমস্ত রকেটগুলি হচ্ছে, আমাদের ঘর বাড়ি আলো হয়ে যাচ্ছে ওই ইয়েতে, একদম কাছে, রাজারবাগের কাছে সমস্ত কাজগুলি ঝনঝন করে ভেঙে যাচ্ছে। আমাদের ছাদে স্বাধীন বাংলার পতাকা উড়ানো ছিল। রাজারবাগে হয়েছে, সেটি তো পল্টনেও হতে পারত। ওইটাই তো, ওই মানে একদম কাছেই আমাদের বাসা। তখন তো অনুভূতিটা কেমন হবার সেটা আমরা অনুমানও করতে পারবো না। আমরা এটা কল্পনা করা যায় না। এবং তখন পুলিশরা যখন তাদের যে 303 রাইফেল এবং সব গুলি টুলি শেষ হয়ে গেল, তখন কিন্তু তারা ওই ড্রেস চেঞ্জ করে তারা সব পালিয়ে গেল। যারা বেঁচে ছিল, অনেক তো মারা গেছে পুলিশ, যারা বেঁচে ছিল তারা কিন্তু এই সমস্ত বাড়িতে এসেই আশ্রয় নিয়েছিল। আচ্ছা। এবং তারা ওইখান থেকে যাতে তারা প্রাণে বাঁচতে পারে, সেজন্য তারা ওই তখন তারা তাড়াতাড়ি করে আপনাদের আশেপাশেই সব আশ্রয় নিয়েছিল। এবং আমাদের বাড়ির কাঁচ টাচ একটাও আস্ত ছিল না। এইরকম ভাবে গোলাগুলি হয়েছিল, এর মানে একেবারে ট্যাঙ্ক বিমান, মানে একেবারে রীতিমতন যুদ্ধ বলা যায়। আপনি নিজেও মুক্তিযুদ্ধে চলে গেলেন। আমার তো মানসিক প্রস্তুতি ছিলই যে আমি এইরকম একটা হবে, দেশে এরকম একটা যুদ্ধ হবে, যুদ্ধ ছাড়া তারা আমাদেরকে রেহাই দেবে না, পাকিস্তানিরা আমাদের ছাড়বে না। এবং তাদের যে পোড়ামাটি নীতি তারা গ্রহণ করেছে সেটা বুঝলাম 25শে মার্চ। আচ্ছা। এবং তারপরে আমরা ওই বাসায় তো আর থাকা সম্ভব ছিল না, কারণ ওখানে এরকম ভয়াবহ অবস্থা। তারপর তো কারফিউ, 27শে মার্চ কারফিউ ভাঙার সাথে সাথে আমরা সবাই ওই বাসা ত্যাগ করলাম। এবং আমার জন্য তো অত্যন্ত একটা বিপর্যয়কর অবস্থা ছিল, কারণ আমি তো বিমান বাহিনীতে কাজ করি, অথচ আমি কাজে যাইনি। সেই জন্য আমি যতদিন ছিলাম আমি ঘন ঘন আমার ঠিকানা বদল করতাম। যে কয়দিন আমি দেশে ছিলাম এই ঘটনার পরে, আমি যখন রাস্তায় বের হতাম আমি বোরখা পরে বের হতাম, এবং আমার সাথে সব সময় একটা ফার্স্ট এড বক্স থাকতো। আমি যেখানে আহত দেখতাম বা আমার পক্ষে কিছু করা সম্ভব দেখতাম, আমি করার চেষ্টা করতাম। এবং আমার মায়ের বাসা ছিল আজিমপুরে, মানে আমার বাবার বাসা ছিল আজিমপুরে ম্যাটারনিটি হসপিটালের পাশেই। এবং সেখান থেকে দেখতাম লালবাগের ওইদিকে বস্তিতে, বস্তির পর বস্তি, ছাদে উঠলে দেখা যেত লেলিহান আগুনের শিখা প্রতি রাত। এবং প্রতি রাতে এরকম দেখে দেখে মানে মনটা যে কীরকম লাগতো সেটা ভাষায় প্রকাশ করার ভাষা আমার জানা নেই। মানুষের চিৎকার, আর্তনাদও শোনা যেত অনেক সময়, কাছাকাছি বস্তি হলে মানুষের, শিশু, নারী, পুরুষের আর্তনাদ এবং স্টেন গানের গুলির আওয়াজও আমরা পেতাম। তো আপনি মুক্তিযুদ্ধে গেলেন? আমি মে মাসের 3 তারিখে ঢাকা ছেড়ে রওনা হই ইয়েতে, আর আমি 5 তারিখ মে মাসের আমি আগরতলায় পৌঁছাই, সোনাইমুড়ি বর্ডার দিয়ে আমি আগরতলায় পৌঁছাই। আচ্ছা। এবং আমরা কুমিল্লা হয়ে চান্দিনা দিয়ে পরে আরও ভিতর দিয়ে বসন্তপুর হয়ে আমরা সোনাইমুড়ি বর্ডার দিয়ে আমরা বর্ডার ক্রস করে আমরা ভারতে যাই। আর যাওয়ার পথে সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছি, গ্রামের মানুষের যে ভালোবাসা পেয়েছি, এইটা মানে একেবারে মানে আমি মনে করি যে মানুষের একটা জাতির জীবনে এটা একটা অবিস্মরণীয় ঘটনা। আমরা ওই একটা যখন রাস্তা মেন রোড, তখন কুমিল্লা ঢাকা চট্টগ্রাম যাওয়ার একটাই রোড ছিল, ছোট সরু রোড, সেই রোডে তখন কনফ্রন্টেশন হচ্ছিল মুক্তিযোদ্ধাদের সাথে ইয়ের সাথে। তো তখন আমরা যেতে পারলাম না, আমরা ফিরে চলে গেলাম গ্রামের ভিতরে। এবং গ্রামের ভিতরে এক কৃষক পরিবার, মাটির ঘর, তাদের একটা খাট, সেই খাটটা তারা আমাদেরকে ছেড়ে দিল ওইখানে থাকার জন্য
ভদ্রমহিলা রাত্রেবেলা জেগে জেগে রান্না করলেন, রাত 2:30টার সময় আমাদের উঠে ভাত খাওয়ালেন এবং তারপরে উনি আমাদেরকে রওনা করে দিলেন, কারণ এরপরে তো আলো ফুটে গেলে আমরা যেতে পারবো না। আপনি মুক্তিযুদ্ধে গেলেন এবং আগরতলায় ওখানে যে আমি আগরতলায় এমবিবি হসপিটাল হোস্টেল একটা কলেজ ছিল, সেইখানে কলেজের হোস্টেলে আমাদেরকে স্থান হলো প্রথমে। তারপর সেখানে আমরা 2-3 দিন ছিলাম, তারপরে আমাদের নাম রেজিস্ট্রিভুক্ত করা হলো। তারপরে আমি চলে গেলাম ক্র্যাফটস হোস্টেল ক্যাম্প, সেইখানে একটা মেডিকেল সেন্টারে আমি নিয়মিত চিকিৎসা দিতাম। এর সাথে সাথে বর্দোয়ালি ক্যাম্পেও আমি চিকিৎসা সেবা দিতাম। এই দুটো ক্যাম্পে ওখানে কি দায়িত্ব ছিল? ওখানে মেডিকেল সেন্টার ছিল এবং ওই মেডিকেল সেন্টারে এই যে এখান থেকে আহত যারা হয়ে যেতেন বা অসুস্থ হয়ে যেতেন তাদের চিকিৎসা হতো, এবং ওখানে যারা অসুস্থ হতেন তাদেরও চিকিৎসা হতো। এবং এখানে চিকিৎসা সহায়তা আমাকে করতেন অনঙ্গ সেন, তিনিও কিন্তু দ্বীপান্তর থেকে আসা একজন বিপ্লবী, বিশাল না নেতা, কিন্তু তিনি যে আমার মতন একটা পুচকে ডাক্তারের সাথে উনি আমার সহায়তা করছেন, আমি তার মধ্যে কোনো এটা নিয়ে কোনোদিনও কোনো অহমিকা দেখি নাই। এটা আমাকে মুগ্ধ করে, এখনো মুগ্ধ করে। বড় গাছ তো এমনটাই হয়, তার ছায়া সুশীতল ছায়া, সুশীতল ছায়া তলে মুক্তিযুদ্ধে কাজ করেছে। অনঙ্গদাকে আমি এখনো মনে করি যে কত বড় মানুষ, মনের মানুষ হলে, কত নিবেদিত প্রাণ দেশপ্রেমিক হলে যে এই রকম ভাবে মুক্তিযুদ্ধকে নিজের যুদ্ধ বলে মনে করে। মুক্তিযুদ্ধ শেষ হলো এক পর্যায়ে, হ্যাঁ, এবং আমি 9 মাসই আসলে আমি ডাক্তারি করেছি। এর সাথে যেহেতু আমি মহিলা পরিষদ করতাম, মহিলা পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে 1970 প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি মহিলা পরিষদের সাথে যুক্ত, সেহেতু ওই ডাক্তারি করতাম সকালে আমাদের ওখানে 1টা-1:30 পর্যন্ত, এবং তারপরে আমি অনেক ক্যাম্পে ক্যাম্পে যেতাম। যে ধরেন অনেক মহিলারা গেছেন যারা অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত, শারীরিকভাবে বিপর্যস্ত, শিশু সন্তান নিয়ে বিপর্যস্ত, তাদের সাথে বৈঠক করে তাদের মনোবল বাড়ানো, কেন যুদ্ধ, কার বিরুদ্ধে যুদ্ধ, কারণ তারা তো এই রাজনৈতিক সচেতনতা তো অনেকের মধ্যে ছিল না। তো এই কাজগুলি আমরা সচেতনতায় কাজ করতেন, মোটিভেশনাল কাজ করতাম। স্বাধীন বাংলাদেশে ফিরে এলেন, ফিরে এসে কি আবার পুরনো চাকুরিতে যোগদান করলেন? না, আসলে আমার স্বাধীনতা যখন হলো, বিজয়ের আনন্দ, তার সাথে মানে হারানোর বেদনা, তখন তো আমি ওখানেই ছিলাম, আমার সাথে ছোট বাচ্চা, আমি সঙ্গে সঙ্গে আসতে পারিনি, আমি কয়েকদিন পরে এসেছি ঢাকায়। তো খালি টেলিভিশনে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের গলায় শুনতাম প্রফেসর ফজলে রাব্বি নাই, আলিম চৌধুরী নাই, এরা আমার এত কাছের টিচার, আমার এত শ্রদ্ধার টিচার, আরো অনেকের নাম শুনতাম যে এরা সব নাই, আরো এগুলি শুনতাম। দুদিন আগেই সেই ঘটনাগুলো ঘটেছে, এবং এগুলি শুধু যেহেতু দূরে ছিলাম, আমরা বিজয়ের আনন্দ বলি, কিন্তু আসলে আনন্দ ছিল না, আনন্দ না, আমার একটা বেদনা মিশ্রিত ছিল। জি, কারণ আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি মাত্র 2 দিন আগে, এবং যারা খুব কাছের মানুষ, একদম খুব কাছের মানুষ ছিলেন যারা। তা আপনি ফিরে এলেন কবে দেশে? আমি ফিরেছি 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর। পুরনো কর্মস্থলে কি যোগদান করেননি? না, আমি কিছুদিন কিছু করি নাই, আমি মে মাসে আবার কাজে যোগদান করি। তখন বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, তার মেডিকেল অফিসারের অ্যাডভার্টাইজমেন্ট হয়, তখন তাই দেখে আমি অ্যাপ্লাই করে ওই চাকরিতে যাই। আপনি বিএডিসিতে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এবং সেখানে সর্বোচ্চ পদে চিফ মেডিকেল অফিসার হিসেবে কার্যকর ছিলাম। এবং পরে আমি ল্যাটারাল এন্ট্রিতে প্রশাসনে চলে আসলাম, প্রশাসনে আসেন, স্বাস্থ্য প্রশাসন, এবং আপনি স্বাস্থ্য প্রশাসনে আসেন, এবং স্বাস্থ্য প্রশাসনে ওই যে কথায় আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তো আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে যোগদান করেন, এবং আপনি ওই সময় একটি যুগান্তকারী ভূমিকা পালন করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিক তৈরি করবেন, এবং তার নীতি প্রণয়নে নিজে আমাকে বললেন যে আমি কমিউনিটি ক্লিনিক করব, আপনাকে দেখভাল, আপনি কিন্তু মন্ত্রণালয়ে আমার পক্ষ থেকে দেখভাল করবেন। তো ওনার এই দায়িত্ব তো আমি মনে করি যে একটা আমার জন্য বিশাল সুযোগ। সারা জীবন মানুষের কথা বলেছি, যারা সর্বহারাদের কথা বলেছি, গরিব মানুষের কথা বলেছি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি, তো এটা তো আমার জন্য একটা বিরাট সুযোগ কিছু করার, তাদের জন্য কিছু করার। আপনার হাত দিয়ে এটি নীতিমালা তৈরি হয়েছে? হ্যাঁ, শুধু আমার হাত দিয়ে না, আমার নেতৃত্বে আরো অনেক, আমাদের তখন সেক্রেটারি ছিলেন মোহাম্মদ আলী সাহেব, উনি সিএসপি অফিসার ছিলেন, অত্যন্ত মেধাবী এবং কর্মঠ অফিসার। তিনি তখন রিটায়ার করে, আমি যাওয়ার পরে তখন তিনি রিটায়ার করেছেন সবে, এবং তখন তিনি
ওই প্রজেক্ট, তখন তো প্রজেক্ট ওয়াইজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ প্রজেক্ট ওয়াইজ হওয়া শুরু হলো, এবং ওই প্রজেক্ট প্ল্যানিং সেন্টারের তিনি এক চিফ ছিলেন, এবং তারা সবাই, এবং তার যে টিম ছিল, তার টিমের সাথে মন্ত্রণালয়ের টিম সবাই মিলেই আমরা কমিউনিটি ক্লিনিকে যে মহিলাদের পার্টিসিপেশন কীরকম হবে, কমিউনিটি গ্রুপ, তারপরে সাপোর্ট গ্রুপ, এগুলি তৈরির নীতিমালা কী হবে, এগুলি সব আমাদের। এই অনন্য উদ্যোগটির সামনে এটা কিন্তু জনগণকে সম্পৃক্ত করার জন্য। আপনাদের সামনে কি কোনো মডেল ছিল? কোনো মডেল ছিল না। তাহলে কি আমরা এটাই বলবো, আমরা একটা জিনিস আমাদের সামনে ছিল, জাতিসংঘ বলছে শেখ হাসিনা ইনিশিয়েটিভ, তাহলে আমরা এটা কি শেখ হাসিনা না, ইনিশিয়েটিভ? আমি বলি উনি তো আমাদের আইডিয়াটা দিয়েছিলেন, কিন্তু এটা বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন তো অনেকভাবেই হয়েছে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে গেছি। এবং এই যে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উনি চেয়েছিলেন, তো সেটা হলো যে জমি দিবে হলো জনগণ, আর সেখানে স্থাপনা তৈরি করে দিবে সরকার, এবং সেই স্থাপনায় ওষুধপত্র জনবল দেবে সরকার, কিন্তু ম্যানেজমেন্টে থাকবে জনগণের অংশগ্রহণ। সেখানে একটা হলো কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপ থাকবে, সে কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপ তারা দেখভাল করবে কমিউনিটি ক্লিনিকের যিনি সার্ভিস প্রোভাইডার তিনি ঠিক মতন কাজ করছেন কিনা, ওষুধ ঠিক মতন আসছে কিনা, সেই ওষুধের বিলি বন্টন ঠিক মতন হচ্ছে কিনা, এগুলি তিনি দেখবেন। এবং একটা থাকবে সাপোর্ট গ্রুপ, 3টে করে, একটা কমিউনিটি ক্লিনিকের সাথে 3টে করে সাপোর্ট গ্রুপ থাকবে। সেটা হলে সাধারণত দেখা যায় যে 3টা গ্রাম নিয়ে একটা কমিউনিটি ক্লিনিক, তো প্রতি গ্রামে একটা যদি সাপোর্ট গ্রুপ থাকে, একটা মেলবন্ধন তৈরি করতে হবে না। স্বাস্থ্য স্থাপনা কিন্তু আমরা অনেক দেখেছি, কিন্তু সেই স্বাস্থ্য স্থাপনার সদ্ব্যবহার আমরা দেখি নাই অনেকখানে, মানুষের যেত না সেখানে। তো তাদের মধ্যে তো সচেতনতা তৈরি করে মানুষকে ওই স্থাপনায় নিয়ে আসতে হবে, যাতে তারা একটা বৈজ্ঞানিক স্বাস্থ্য চেতনার মধ্যে তারা সম্পৃক্ত হয়। অর্থাৎ মাল্টিটাস্ক ছিল এই এটা শুধু যে একটা চিকিৎসা ব্যবস্থা তা না, এটা হলো একটা স্বাস্থ্য ব্যবস্থা বলা যায়। 99 সালে চালু হলো, চালু হয়ে আপনাদের হাত দিয়ে প্রায় 10,000-এর মতো, 10,000-এর মতন প্রায় তৈরি হওয়া শেষ। এর মধ্যে 8,000 আমরা চালু করলাম, এবং 2001 সালে আমরা 8,000 চালু করেছিলাম। আরও এই শেষ পর্যায়ে, নির্মাণের শেষ পর্যায়ে এরকম ছিল প্রায় আরও 2,000। তো এই 2001 সালে সরকার পরিবর্তন, এবং এটাকে বন্ধ করে দিল। এরকম একটি মহতী উদ্যোগকে কেন, এত চমৎকার একটি উদ্যোগকে বন্ধ করে দিল কেন বিএনপি জামাত সরকার? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় ওরা বলতো এটা যে এটা আসলে এইটা আওয়ামী লীগের ভোট বাড়াবে, সেই জন্য তারা এটা। আচ্ছা আচ্ছা। এবং আপনাকেও পানিশমেন্ট দেওয়া হয়, এবং আমাকেও শাস্তিমূলক একটা পোস্টিং দেওয়া হয়, যে শাস্তিমূলক পোস্টিং এর প্রতিবাদে আমি আর্লি রিটায়ারমেন্ট নিয়ে চাকরি থেকে অবসর নিয়ে নিই। 2009 সালে আবার এই সরকার ক্ষমতায় এলো, এবং আপনাকে একটা অন্যতম প্রধান দায়িত্ব 2008 সালের শেষে বোধহয় ডিসেম্বর মাসে, ডিসেম্বরে নির্বাচন, 9 সালে আমাকে প্রথম দিকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন উনি আমাকে বললেন যে আমি কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব আপনাকে দিতে চাই, আপনি সম্মত আছেন নাকি? আমি বললাম নিশ্চয়ই, এটা তো আমার একটা আমার অত্যন্ত প্রিয়, সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন। হ্যাঁ, এটা তো আমার অত্যন্ত প্রিয় জায়গা কাজ করার। তখন আমি এটা প্রজেক্ট এডিশনাল সেক্রেটারি আর প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে আমি দীর্ঘ 7 বছর, এবং আপনার হাত দিয়ে বলতে পারি আমরা, আপনি বিনয়ী মানুষ, বলতে চান না কিন্তু বলতে পারি, এটির বিকাশ লাভ করেছে, এটি বিশ্ব সমাজে পৌঁছে গেছে, জাতিসংঘ এটির স্বীকৃতি দিয়েছে, এবং জাতিসংঘ বলছে বিশ্বের অনেক দেশকে যে এই মডেলটা তোমরা গ্রহণ করো। এর সাফল্য, এই যে জাতিসংঘ পর্যন্ত এটিকে স্বীকৃতি দিয়েছে, এটি চালিয়ে নেবার আপনি অন্যতম একজন কারিগর হিসেবে আপনার অনুভূতিটা কেমন লাগে? আমার অনুভূতি তো আমি বললামই যে আমার যে ভিতরে যে চেতনা, আমার যে মানে মূল্যবোধ, সেই মূল্যবোধের সাথে এটা খুব যায়। আপনার মতো অনন্য মানুষ দায়িত্বশীল ছিলেন বলেই আজকে এই কমিউনিটি ক্লিনিক বিশ্ব স্বীকৃতি লাভ করেছে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য অনেক আনন্দের। আমি তো খুবই আনন্দ হয় আমার যখন দেখি যে আমার করা কাজ সেটা এত সুন্দরভাবে পৃথিবীতে সবাই গ্রহণ করেছে, এবং WHO এইটার স্বীকৃতি স্বরূপ আমাকে প্রাইমারি হেলথ ওয়ার্কারদের যে নীতিমালা তৈরি, সেই কাজে আমাকে তারা রিসোর্স পার্সন হিসাবে নিয়োগ দিয়েছিল, সেই কাজটিও আমি করেছি WHOর সাথে। এই সব নানা কিছুর সাথে সাথে আপনি একজন সাংগঠনিক মানুষ, আপনি বহু সংগঠনের সঙ্গে যুক্ত। আপনি মহিলা পরিষদের কথা বললেন, সেই মহিলা পরিষদের প্রতিষ্ঠা কাল থেকে আছেন, এখনো আছেন, আপনি এখন পর্যন্ত হয়তো মৃত্যু পর্যন্ত থাকবেন। আপনি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ তার চেয়ারম্যান, আপনি খেলাঘরের চেয়ারম্যান,
এবং এরকম নানা মানবিক কল্যাণমূলক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। এই যে সংগঠন কেন করেন এবং কেন করা উচিত, নাগরিকদের কেন করা উচিত? এক নম্বর হলো যে মহিলা সংগঠন করি এই জন্য যে আসলে আমাদের দেশের চিন্তা করেন, আমরা যখন নারী সংগঠনে যোগ দিই 1970 সালে, তখন বাংলাদেশের নারীদের কর্মসংস্থান, শিক্ষার ব্যবস্থা সবই খুব নাজুক ছিল। বঙ্গবন্ধু সংবিধানে নারীর সম অধিকার দিয়েছিলেন। আমার অধিকারবোধের চেতনা, নারী হিসাবে আমি যে বৈষম্যের শিকার, সেইটা তো আমার মনের ভিতরে, আমার যে চেতনার ভিতরেই ছিল। এবং সেই চেতনা আমি যাদেরকে দেখে বড় হয়েছি, এবং ইভেন আমার মাকে দেখেও আমি দেখেছি যে তিনি কিন্তু অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন। হ্যাঁ, তখন সেই সব দেখে থেকে আমি মনে করেছি যে আসলেও কিন্তু এটাই আমার কর্মক্ষেত্র, নারীদের নিয়ে বিভিন্ন সংগঠন করা। এবং আপনি সংগঠন এবং শিশুদের সংগঠন করি এই জন্য যে আসলে শিশুরাই তো আমার ভবিষ্যৎ। তাদেরকে যদি আমি মুক্তিযুদ্ধের চেতনায় বড় না করতে পারি, তাহলে আমার সামনে ভবিষ্যৎ তো অন্ধকার। সেই জন্যই আমি খেলাঘর, শিশু কল্যাণ পরিষদ, যেখানেই আমি সুযোগ পাই আমি শিশুদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি এবং তাদেরকে মানুষ হিসাবে আরো একটু প্রগতিশীল মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। অনেকক্ষণ আপনার জীবন নিয়ে কথা বলছি, কর্ম নিয়ে কথা বলছি। এবার আপনার এই যে সংগঠনগুলোর কথা বললেন, এই সংগঠনগুলোর সঙ্গে যুক্ত কিছু মানুষ আপনাকে কাছ থেকে দেখেছেন, তারা কথা বলেছেন, তাদের কথা আমরা একটু শুনব। 2015 সালে ডিপিএম হিসাবে আমি সিবিএসই কমিউনিটি বেসড হেলথ কেয়ারে প্রথম যোগদান করার প্রেক্ষিতে আমার মাগদুমা ম্যাডামের সাথে পরিচয়। প্রথম পরিচয়ই ম্যাডামের ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। পরবর্তীতে ওনার সাথে কাজ করতে গিয়ে ওনার সততা, কর্তব্যনিষ্ঠা, ওনার কাজের প্রতি একাগ্রতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তার প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেইন চাইল্ড কমিটি ক্লিনিক প্রোগ্রামকে উনি ভালোবেসে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উনি ছুটে বেরিয়েছেন, ভিজিট করেছেন সরজমিনে, এবং সেখানকার সমস্যা সমাধানে সবসময় উনি তৎপর ছিলেন। নারী জাগরণের নেত্রী, আলোকিত মানুষ, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাগদুমা নার্গিস একজন শিশু কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ 40টি শিশু কিশোর সংগঠন, জাতীয় পর্যায়ে 40টি শিশু কিশোর সংগঠনের সমন্বয়কারী প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটি 1957 সালে প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি শিশুদের নানা কর্মকাণ্ডে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। ডাক্তার মাগদুমা নার্গিস এই প্রতিষ্ঠানে 2024 এবং 27 কার্যবর্ষে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি পেশাগতভাবে একজন ডাক্তার এবং মুক্তিযুদ্ধে তিনি যুদ্ধাহত মুক্তিযুদ্ধের চিকিৎসা পুনর্বাসনে অবদান রেখেছেন। ডাক্তার মাগদুমা নার্গিস শিশু কিশোর আন্দোলন এবং নারী আন্দোলনের ক্ষেত্রে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মতো একটি বিশাল বড় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন এবং শিশুদের কল্যাণে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিশু কল্যাণ পরিষদ সম্প্রতি এই কার্যক্রমটি বর্ধিতকরণে একটি কর্মসূচি নিয়েছে, এবং এটি আমাদের সভাপতি ডাক্তার মাগদুমা নার্গিসের নেতৃত্বেই। মূলত ডাক্তার মাগদুমা নার্গিস এবং তার পরিবারের সদস্যদের একটি বিশাল অঙ্কের অর্থের সহায়তা পাওয়ার পরই শিশু কল্যাণ পরিষদ এই বিশাল কর্মযজ্ঞটি হাতে নেয়, এবং মাগদুমা নার্গিসের নেতৃত্বেই এই বর্ধিত শিশু কল্যাণ পরিষদের ভবন বর্ধিতাংশের কার্যক্রমটি দ্রুত এগিয়ে চলছে। ডাক্তার মাগদুমা নার্গিস রত্না আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ। তাকে আমি আদর্শের প্রতীক হিসাবে বিবেচনা করি। ডাক্তার মাগদুমা নার্গিস রত্নার মতো মানুষের সান্নিধ্যে তাই তিনি আমাদের কাছে আদর্শের প্রতীক। তিনি অত্যন্ত নিষ্ঠাবান
তিনি শিশু কিশোরদেরকে ভালোবাসেন। তিনি বিশ্বাস করেন শিশুরাই বিশ্বের আশা, শিশুরাই জাতির কর্ণধার। তাকে দেখেই আমরা প্রথমে কিন্তু তার মুগ্ধ হই এবং পরবর্তীতে ছাত্র ইউনিয়ন সূত্রে তার সাথে আসার আমাদের একটা সুযোগ হয় এবং ছাত্র ইউনিয়ন সংগঠন গড়ে তোলার জন্য আমরা একসাথে কাজ শুরু করি। ঢাকা মেডিকেল কলেজে তার আগে অগ্রগামী ছিল, ছাত্র ইউনিয়ন ছিল না, কিন্তু তখন ছাত্র ইউনিয়ন আমরা রত্নাপা সহ আমরা সকলে মিলে ছাত্র ইউনিয়নের কাজ শুরু করি। ছাত্র ইউনিয়ন শেষ করার পরে 1970 সালে আমরা মহিলা পরিষদ গঠন করা শুরু করি এবং তখনও রত্নাপ্পা আমাদের সাথেই ছিলেন। একসাথে আমরা মহিলা পরিষদের কাজ শুরু করেছি 1970 সালে। এভাবেই আমাদের আজ পর্যন্ত আমাদের সম্পর্ক, এই 64 সাল থেকে এ পর্যন্ত আমাদের সম্পর্কের কোনো এখনো বিভেদ হয় নাই। আমরা একসাথে আছি, আমরা কাজ করতে যাচ্ছি। এই যে সামগ্রিকভাবে জীবন আসলে কেমন, আজকে যে দীর্ঘ কর্মজীবন, এই দীর্ঘ কর্মজীবনের এই পর্যায়ে এসে জীবনকে নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনার প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটি কেমন? তো আমার জীবনে আমি যথেষ্ট পেয়েছি। আমি যে এই সংগঠনগুলিতে কাজ করতে সুযোগ পেয়েছি, এটা আমার অনেক বড় প্রাপ্তি। কমিউনিটি ক্লিনিকটা গড়ে তুলতে পারার যে আমার সুযোগ আমাকে দেয়া হয়েছে রাষ্ট্র থেকে, এই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাবো যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন, যে আমার মনের ভিতর যে সুপ্ত আকাঙ্ক্ষাগুলো ছিল কিছু মানুষের জন্য করার, সেই করার সুযোগ উনি আমাকে করে দিয়েছেন এবং এটাই তো প্রাপ্তি। আর কি চাই মানুষের? আপনি তৃপ্ত? এখন তো চলে যাওয়ার সময়, আমরা তো এখন অস্তাচলের যাত্রী, হয়তো যে কোনো দিন শুনবেন যে আমরা নাই, কিন্তু আমি কোনো অতৃপ্তি নিয়ে এই পৃথিবী থেকে যাব না এবং কোনো হতাশা নিয়েও আমি যাব না। আমি আশাবাদী মানুষ। এখন কিছু কিছু ঘটনা দেখে হতাশাগ্রস্ত হই, কিন্তু আমি মনে করি যে যে দেশ এত রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে, যে দেশ এত ত্যাগের দীর্ঘ ত্যাগ, 23 বছরের নিরন্তর সংগ্রাম আন্দোলনের ভিতর দিয়ে একটা গড়ে ওঠা সংগ্রাম এবং তারপরে 9 মাসের সশস্ত্র সংগ্রাম, তার ভিতর দিয়ে স্বাধীনতা অর্জন করে, সেই দেশটা পিছিয়ে যাওয়ার জন্য নয়, সেই দেশটা এগিয়ে যাবেই। অনুষ্ঠানের সময় শেষ পর্যায়ে এসে পড়েছে, আমরা চলে যাব। স্টুডিওতে এসে আপনার জীবনের কথা জানালেন, ভাবনার কথা জানালেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। একজন অনন্য মানুষের জীবনের গল্প শুনলাম। পরবর্তী পর্বে ঠিক এমনি একজন গর্ব করবার মতো মানুষের জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন।